আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনা করছে, জানাবো বিস্তারিত। থাকছে আন্তর্জাতিক মধ্যস্থতা প্রত্যাখ্যান থাইল্যান্ডের। সর্বশেষ জানিয়ে দিব বিশ্বের সবথেকে উন্নত প্রতিরক্ষা দ্রোহ ভেদ করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েল কি ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনা করছে, জানাবো বিস্তারিত। ইরানের সঙ্গে গত জুনে 12 দিনের যুদ্ধে নিজেদের বিজয়ী বলে মনে করে ইসরায়েল। তবে বিজয়ের দাবি করলেও ইসরায়েলি নেতারা স্পষ্ট করে দিয়েছেন প্রয়োজন হলে তারা আবার হামলা করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন ইরানের বিরুদ্ধে সামরিক চাপ এবং আগ্রাসী নীতি থেকে সরে আসবে না তিনি। বিশ্লেষকরা আল জাজিরাকে বলছেন ইসরায়েল ইতিমধ্যে ইরানকে ধ্বংস করার লক্ষ্যে আরও একটি বড় সংঘাতের সুযোগ সন্ধান করছে। তবে এমন একটি যুদ্ধ শুরু করতে হলে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে, আর ওয়াশিংটন অনুমোদন দেবে কিনা তা অনিশ্চিত নয়। ইসরায়েলের দাবি তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। তবে তেহরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এই সপ্তাহের শুরুতে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, বর্তমান যুদ্ধবিরতি কতটা দীর্ঘায়িত হবে তা নিয়ে তিনি সন্দিহান। শুধু পারমাণবিক স্থাপনাগুলোতেই লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে ইসরায়েল। তবে তারা ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি এবং সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে। ইরানকে দুর্বল করা এবং দেশটিতে সরকার উত্থানের চেষ্টা হিসেবে এই হামলাকে স্পষ্ট দেখা গেছে। ইরান বিষয়ক বিশ্লেষক এবং যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউটের সহযোগিতা এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তিতা পরিস বলেন, নেতানিয়াহু আবারও একই মিশন শুরুর সুযোগ খুঁজছেন। তার মতে ইসরায়েল মূলত ইরানকে সিরিয়া বা লিবাননের মতো বানাতে চায়, যেখানে ইসরায়েল তখন খুশি তখন হামলা চালাতে পারবে। ইসরায়েল আরেকটি বড় হামলা আসন্ন না হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে তারা দেশ জুড়ে আকস্মিক বিস্ফোরণ এবং আগুনের কারণ অনুসন্ধান করছে। একজন গোয়েন্দা কর্মকর্তা এবং একজন ইউরোপীয় কূটনীতিকদের ভাষ্যমতে ইরানের বিভিন্ন পার্লামেন্ট ভবন, তেল শোধনাগার, বিমানবন্দরের পাশের এলাকা ও এক জুতা কারখানায় আকস্মিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জন্য ইসরায়েল দায়ী। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসিস ইরান বিষয়ক বিশ্লেষক সেগেনার বলেন, আমি মনে করি বেনিয়ামিন নেতানিয়াহু এমন একটি সূত্র খুঁজে পেয়েছেন যেখানে ডোনাল্ড ট্রাম্পের তীব্র প্রতিবাদ সত্ত্বেও দায়মুক্তি সহ ইরানে আক্রমণ করতে সক্ষম হবে। বিশ্লেষক এবং ইরান বিষয়ক উরি বিলবাগ বলেছেন, যুদ্ধের পরপরই ইরানের অভ্যন্তরে ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক শেষ হয়ে গেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেছেন, ইরানের ভিতরে ইসরায়েল একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে, আর ব্যবস্থা কার্যকর রাখতে কৌশলগত নানা উপায় অবলম্বন করতে হয়, যেটা হতে পারে আগুন লাগানো বা বিস্ফোরণ ঘটানো। এর মাধ্যমে তারা ইরান স্মরণ করিয়ে দেয় ইসরায়েলের উপস্থিত শেষ হয়নি, নতুন যুদ্ধের সম্ভাবনা। নেতানিয়াহু আগে কিছুটা সংঘাত বিরোধী থাকায় প্রতিবেশী সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং ইরানের মতো আঞ্চলিক শক্তিগুলোতে আক্রমণ করে। গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখে যেভাবে সংযমের অভাব দেখিয়েছেন তা খুব কম মানুষই অনুমোদন করতে পেরেছিলেন। ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর আরও একটি অভিযান ইসরায়েলের অভ্যন্তরে সৃষ্ট অভিযান থেকে ইসরায়েলের দৃষ্টি সরাতে সহায়ক হতে পারে। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে দেশটির অভ্যন্তরে ভিন্ন মত দেখা দিয়েছে। গোলবার্গ বলেছেন, ট্রাম্প এমন মূল উদ্বেগের বিষয়। ইসরায়েল তার কর্মকাণ্ডের ক্ষেত্রে যে পথই যাক না কেন ট্রাম্পের সুনজরে থাকার চেষ্টা করবে। তবে ইরানের বিষয়ে ইসরায়েলের মধ্যে একটি ঐক্যমত রয়েছে। মানুষ গাজা নিয়ে তর্ক করতে পারে, কিন্তু ইরান নিয়ে নয়। নেতানিয়াহু যদি নিজেকে হুমকির মুখে মনে করেন তাহলে তিনি ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে চাইবেন। অবশ্য বিশ্লেষকরা বলছেন এবার ইরান তার সমর্থন থাকবে না। মোরতানাভিজি আল জাজিরাকে বলেছেন, ইসরায়েল যে আগ্রাসন অব্যাহত রাখবে তা ইরান ধরে নিচ্ছে, তবে সঙ্গে সঙ্গে তারা এখনও কূটনৈতিকভাবে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আশাও করে যাচ্ছে। এই বিশ্লেষক বলেছে,
তারা জানে কোনো চুক্তি হলে ইসরায়েলের আক্রমণের আকাঙ্ক্ষা অনেকটাই কমে যাবে। বিশ্লেষকরা বলেন, ইরান এখনও অনেক তর্ক, দ্বিতীয়বার তারা ভুল করতে চাইবে না। মার্তা ভাজি আল জাজিরাকে বলেছেন, ইরান ধারণা করছে ইসরায়েল তার আগ্রাসন অব্যাহত রাখবে, যদিও তারা এখনও কূটনীতিকের মাধ্যমে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী। তিনি বলেন, আমি মনে করি ইরান জানে একটি পরিমাণ চুক্তি ইসরায়েল আক্রমণের সম্ভাবনা কমিয়ে দেবে। আন্তর্জাতিক মধ্যস্থতা প্রত্যাখ্যান থাইল্যান্ডের। কলম্বিয়ার সঙ্গে চলমান সংঘাত বন্ধে তৃতীয় দেশের মধ্যস্থতায় প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড। ব্যাংকক জানায়, কমনওয়েলথ আক্রমণ বন্ধ করতে এবং কেবল দ্বিপক্ষিক আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান সম্ভব। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমাদের এখনও তৃতীয় দেশের মধ্যস্থতায় প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দ্বিপাক্ষিক ব্যবস্থায় এই সংঘাত থেকে উত্তরণের বৃহত্তম উপায়। আমাদের দরজা এখনও খোলা আছে। থাইল্যান্ড এবং কলম্বিয়ার মধ্যে তৃতীয় দিনের মতো উত্তেজনাপূর্ণ সীমান্ত সংঘাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে কমপক্ষে 16 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই থাই বেসামরিক নাগরিক। বিবাদপূর্ণ সীমান্তে বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ শুরু হওয়ার পর একে অপরকে অভিযুক্ত করে, যা দ্রুত ছোট অস্ত্রের গুলি থেকে তীব্র আকার ধারণ করে সীমান্তে ভারী বোমা বর্ষণে পরিণত হয়, যেখানে 1 শতাব্দীরও বেশি সময় ধরে সার্বভৌমত্ব নিয়ে তর্ক চলছে। কলম্বিয়ার প্রধানমন্ত্রী হন মান্তে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানান এবং থাইল্যান্ডকে অপ্রতিরোধ্য এবং পূর্ব পরিকল্পিত সামরিক আগ্রাসনের জন্য অভিযুক্ত করেন। জাতিসংঘ জানিয়েছে, তারা শুক্রবার বিষয়টি নিয়ে আলোচনার জন্য একটি রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে থাইল্যান্ড বুধবার নমপে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার এবং কলম্বিয়ার রাষ্ট্রদূতকে পরিষ্কার করার একদিন পর এই সংঘর্ষ শুরু হয়। বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা দ্রোহ ভেদ করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল কেরাচি জানিয়েছেন, যুদ্ধের প্রথম রাতেই শীর্ষ সেনা কর্মকর্তারা নিহত হওয়ার পরও ইরানের এরোস্পেস ফোর্স পশ্চিমা বিশ্বের আধুনিকায়ন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে গভীরভাবে আঘাত আনতে সক্ষম হয়। কমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অপারেশনের প্রথম রাতে কমান্ডারদের প্রথম স্তর শোধ হলেও নেতা আয়াতুল্লাহ খামেনির দূরদর্শিতা এবং সেনাবাহিনীর দ্রুত পুনর্গঠনের ফলে আইআরজিসির এরোস্পেস ফোর্স বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়। তিনি আরও জানান, ইরানের 1200 কিলোমিটার দীর্ঘ হামলার পথে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্সের তৈরি শত শত ফাইটার জেট, উন্নত রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল। তবুও ইরানি ক্ষেপণাস্ত্র এই প্রতিরক্ষা ভেদ করে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দখলকৃত অঞ্চলগুলোতে আঘাত আনে। জেনারেল কারাকচি বলেছেন, সিরিয়ান কমান্ডারদের হত্যার মাধ্যমে ইরানের অবকাঠামো ধ্বংস করে দেশটিতে টুকরো টুকরো করে ফেলার ষড়যন্ত্র করেছিল ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা, কিন্তু বাস্তবে তার উল্টোটা ঘটেছে। তিনি জানান, সপ্তম দিনের যুদ্ধক্ষেত্রে পরাজয়ের চাপে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে নামাতে বাধ্য করে। এরপরও সামরিকভাবে তাদের উদ্দেশ্য সফল হয়নি। জেনারেল শেফাকসি বলেছেন, সূত্রপত্রের ব্যবস্থা আমাদের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। এর ফলে যুদ্ধের ভারসাম্য ইরানের পক্ষে চলে আসে। তিনি আরও বলেছেন, গত 70 বছরে ইসরায়েলি সেনাবাহিনী এখনও আশ্রয়কেন্দ্রে পালিয়ে যায়নি, কিন্তু এই যুদ্ধে তাদের আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে হয়েছে। পুরো দখলকৃত অঞ্চল উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ইরানের হামলার শিকার হয়েছে। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক মিডিয়া এই সর্বস্ত্রগুলো গোপন রাখার চেষ্টা করছে। জেনারেল সারাকচি বলেছেন, ইসরায়েল গত 13 জন ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক এলাকাগুলোতে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে। যুক্তরাষ্ট্র 22 জন নাতানজ, ফর্দো এবং ইস্পাহানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরানের আইআরজিসি এরোস্পেস ফোর্স অপারেশন 2 প্রমিস 3 এর আওতায় 22 ধাপের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের অনেক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। এছাড়াও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদুদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।